উম, চলুন আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ শুরু করা যাক। আমাদের আজকের বিষয়বস্তু কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, কার্টোগ্রাফি ইসেনশিয়ালস মানে মানচিত্র তৈরির বিজ্ঞান আর শিল্প নিয়ে কথা বলবো আজ আমরা। একদম। আমাদের কাছে একটা চমৎকার খুব তথ্য সমৃদ্ধ স্লাইড বা পিডিএফ রয়েছে। আর আজকের মূল লক্ষ্য হলো একেবারে দুজন শিক্ষকের মতো সহজ সাবলীল বাংলায় এই স্লাইডের প্রতিটি বিষয়বস্তু একেবারে পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করা। ঠিক, মানে কোনো বাড়তি বা অপ্রাসঙ্গিক কথায় না গিয়ে সরাসরি স্লাইডের তথ্যগুলোই আমরা আলোচনা করব। হ্যাঁ, কারণ মানচিত্র তো শুধু কিছু আঁকাবাঁকার রেখা বা কয়েকটা রঙের সমষ্টি নয়। এটা আক্ষরিক অর্থেই একটা বিজ্ঞান, একটা সম্পূর্ণ ভাষা বলা যায়। তা তো বটেই। প্রাচীন কাল থেকে শুরু করে আজকের এই আধুনিক জিপিএস প্রযুক্তি পর্যন্ত মানচিত্র কিভাবে আমাদের এই বিশাল পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, সেই রোমাঞ্চকর যাত্রাটাই আজকের মূল ফোকাস। মানে ভেবে দেখলে অবাক হতে হয়। আমরা তো রোজই মোবাইলে ম্যাপ দেখছি, কিন্তু এই মানচিত্র ছাড়া মানব সভ্যতার ইতিহাস বা বড় বড় সমুদ্রযাত্রা, নতুন মহাদেশ আবিষ্কার এগুলো তো প্রায় অসম্ভব ছিল। একদম অসম্ভব ছিল। চারপাশের এই সীমাহীন আর বিশৃঙ্খল জগৎকে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসাই তো ম্যাপের কাজ। শুধু তো আজকের সেশনে আমরা একেবারে গোড়ার কথা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির বিস্ময় পর্যন্ত ধাপে ধাপে এগোব। তো শুরুতেই স্লাইডের প্রথম পয়েন্ট অনুযায়ী যে প্রথম প্রশ্নটা আসে তা হলো কার্টোগ্রাফি আসলে কি? খুব সহজ ভাষায় বললে কার্টোগ্রাফি হলো মানচিত্র বা ম্যাপ তৈরি করা এবং তা অধ্যয়ন করার বিজ্ঞান। ঠিক। আর যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলে রাখি এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবি এনটিপিসি পরীক্ষাতেও এই প্রশ্নটা বারবার এসেছে। হ্যাঁ, আর এই কার্টোগ্রাফির ধারণার সঙ্গে কিন্তু প্রাচীনকালের একজন অত্যন্ত প্রজ্ঞাবান মানুষের নাম জড়িয়ে আছে। এরাতোস্থানিস। একদম ঠিক ধরেছেন, এরাতোস্থেনিস। তাকে ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। স্লাইডের সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল এই মানুষটি প্রথম জিওগ্রাফি বা ভূগোল শব্দটি ব্যবহার করেছিলেন। বিষয়টা একটু ভেবে দেখলে রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যায়। মানে সেই প্রাচীন যুগে যখন আকাশে কোনো স্যাটেলাইট ছিল না, হাতে কোনো উন্নত যন্ত্রপাতি ছিল না। হ্যাঁ, তখন একজন মানুষ বিজ্ঞানসম্মতভাবে পৃথিবীকে পরিমাপ করার কথা ভেবেছিলেন। তার ওই যুগান্তকারী চিন্তাধারার হাত ধরেই তো পৃথিবীর বিবরণ দেওয়ার একটা নতুন রূপ তৈরি হয়েছিল। সত্যিই তাই। সীমিত প্রযুক্তিতে ওই মাপযোগ করার কথা কল্পনা করাও কঠিন। আচ্ছা, এরপর যদি আমরা স্লাইড অনুযায়ী একটু সামনের দিকে এগিয়ে আসি এবং আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার দিকে তাকাই। মানে ভারতের মানচিত্র সমীক্ষার ইতিহাসের কথা বলছেন? হ্যাঁ, সেখানে মেজর জেমস রেনেল এর নাম বিশেষভাবে উঠে আসে। তাকে ফাদার অফ ইন্ডিয়ান সার্ভে বা ভারতের মানচিত্র সমীক্ষার জনক বলা হয়। ঠিক, তিনি ছিলেন ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল। এবং তিনি প্রথম টপোগ্রাফিক্যাল সার্ভে বা ভূসংস্থানিক সমীক্ষা শুরু করেছিলেন ভারতে। কিন্তু এই টপোগ্রাফিক্যাল সার্ভের বিষয়টা সেই সময়ে আসলে ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা একটা অকল্পনীয় চ্যালেঞ্জ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যখন এই সমীক্ষা শুরু হয়, তখন ভারতবর্ষের মতো এত বিশাল আর দুর্গম একটা ভূখণ্ডকে মাপা মোটেও সহজ কাজ ছিল না। একদমই না। জঙ্গল, পাহাড়, নদী পার হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে ভারী ভারী যন্ত্রপাতি বয়ে নিয়ে গিয়ে পরিমাপ করতে হতো। মেজর জেমস রেনেলের এই কাজটা শুধু মানচিত্র তৈরির জন্য ছিল না। তাহলে এটা ছিল একটা বিশাল সাম্রাজ্যকে ভৌগোলিকভাবে চেনার প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা। তার এই কাজের ওপর ভিত্তি করে পরবর্তীতে গোটা ভারতের নিখুঁত মানচিত্র তৈরি হয়েছে। এই পরিমাপের কথা যখন এলোই, স্লাইডে থাকা একটা দারুণ ঐতিহাসিক ধারণার কথা এখানে উল্লেখ করতেই হয়। নাগপুরের 0 মাইলস্টোন। ও হ্যাঁ, 0 মাইল পাথর। মানে এই 0 মাইলস্টোন থেকে চারদিকের দূরত্ব মাপার বিষয়টা ভাবলে বেশ অবাক লাগে। ব্রিটিশরা তো শুধু একটা বিন্দু নিয়ে সন্তুষ্ট থাকার পাত্র ছিল না, তারা তো পুরো ভারতবর্ষকেই মাপতে চেয়েছিল। একদম ঠিক। এত বড় একটা দেশ শাসন করতে হলে সৈন্য বা রসদ পাঠানোর জন্য নিখুঁত দূরত্বের হিসেব রাখা বাধ্যতামূলক ছিল। আর তাই তারা নাগপুরকে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল, কারণ ভৌগোলিকভাবে জায়গাটি ছিল অবিভক্ত ভারতবর্ষের প্রায় মাঝামাঝি। কিন্তু তারা শুধু রাস্তা মেপেই থেমে থাকেনি। তারা পুরো ভারতবর্ষকে ইঞ্চিতে ইঞ্চিতে মাপতে চেয়েছিল। আর সেখান থেকেই তো জন্ম নেয় গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, তাই না? হ্যাঁ,
নামটা শুনলেই বোঝা যায় যে এর পেছনে কত বড় একটা বৈজ্ঞানিক আর গাণিতিক চিন্তাভাবনা ছিল। এই বিশাল কর্মযজ্ঞের পেছনের মূল উদ্দেশ্যটা তো ছিল একেবারে নিখুঁত পরিমাপ। ঠিক ১৯ শতকের ব্রিটিশদের একটা চরম উচ্চাভিলাষী পদক্ষেপ ছিল এটা। ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে মাইলের পর মাইল বিশাল সব ত্রিভুজ কল্পনা করে তারা পুরো দেশের মানচিত্র তৈরি করেছিল। মানে আধুনিক জিপিএস ছাড়া শুধু সাধারণ যন্ত্র আর মানুষের অমানসিক পরিশ্রম। হ্যাঁ, আর তার ওপর ভিত্তি করেই ভারতের আধুনিক মানচিত্রগুলোর রূপরেখা তৈরি হয়েছিল। প্রাচীনকালের এরাথোস্তেনিস থেকে শুরু করে জেমস রেনেল, এত মানুষের এত পরিশ্রমের মূল লক্ষ্যই ছিল ভূখণ্ডকে নিখুঁতভাবে কাগজের ওপর তুলে আনা। তা তো বটেই। কিন্তু এত এত ডেটা তো আর একটা মাত্র মানচিত্রে দেখানো সম্ভব নয়, তাই মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রয়োজন পড়ল। স্লাইডে মূলত 4 ধরনের প্রধান মানচিত্রের কথা বলা আছে। হ্যাঁ, প্রথমটি হল ফিজিক্যাল ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র। আর দ্বিতীয়টি হল পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক মানচিত্র। এই ভাগগুলোর ব্যবহারিক পার্থক্যটা ঠিক কিভাবে বোঝানো যায়? আসলে পার্থক্যটা মানুষের প্রয়োজনের ওপর নির্ভর করে। যেমন ফিজিক্যাল ম্যাপ তৈরি করা হয় প্রকৃতির সৃষ্টি করা বিষয়গুলো দেখানোর জন্য। এখানে পাহাড়, নদী, মালভূমি বা সমভূমি দেখানো হয়। আর পলিটিক্যাল ম্যাপে তো প্রকৃতির কোনো ভূমিকা নেই। একদম না, এটা সম্পূর্ণ মানুষের তৈরি। দেশ, রাজ্য, জেলা বা শহরের সীমানা নির্ধারণের জন্য পলিটিক্যাল ম্যাপ ব্যবহার করা হয়। কোথায় এক দেশের সীমানা শেষ আর অন্য দেশের শুরু, সেটা পলিটিক্যাল ম্যাপেই থাকে। ব্যাপারটা বেশ পরিষ্কার। তাহলে স্লাইডের তৃতীয় যে ধরনটি আছে, অর্থাৎ টোপোগ্রাফিক ম্যাপ, সেটার কাজ কি? টপোগ্রাফিক ম্যাপ হল ফিজিক্যাল ম্যাপেরই একটা অনেক বেশি বিস্তারিত রূপ। এখানে মূলত কন্টিউর লাইন বা সমোচ্চ রেখা ব্যবহার করে কোনো স্থানের উচ্চতা আর ভূমিরূপ নিখুঁতভাবে বোঝানো হয়। মানে সেনাবাহিনীর লোকজনের কাছে বা যারা পাহাড়ে ট্রেকিং করতে যান, তাদের কাছে এই ম্যাপটা খুব কাজে লাগে। একদম ঠিক। আর চতুর্থটি হল থিমেটিক ম্যাপ বা বিষয়ভিত্তিক মানচিত্র। এটা তো কোনো নির্দিষ্ট বিষয় বা থিমের উপর ফোকাস করে, তাই না? হ্যাঁ, যেমন কোথায় কত জনসংখ্যা, কোথায় কেমন বৃষ্টিপাত হয়, কিংবা কোথায় কি খনিজ সম্পদ পাওয়া যায়। একটা সহজ উপমা দিয়ে বলা যায়, ভিন্ন ভিন্ন কাজের জন্য যেমন ভিন্ন ভিন্ন হাতিয়ার লাগে। যেমন কাঠ কাটার জন্য করাত আর পেরেক ঠোকার জন্য হাতুড়ি। ঠিক তাই, পৃথিবীর ভিন্ন ভিন্ন তথ্য বোঝার জন্য আমাদের এই আলাদা আলাদা মানচিত্রগুলোর প্রয়োজন হয়। চমৎকার। প্রয়োজন অনুযায়ী মানচিত্রের ধরন তো বোঝা গেল, কিন্তু যে কোনো মানচিত্র সঠিকভাবে পড়তে হলে তার ভাষাটা বুঝতে হয়। এই ভাষাকেই মানচিত্রের মূল উপাদান বা এলিমেন্টস অফ আ ম্যাপ বলা হচ্ছে স্লাইডে। হ্যাঁ, যে কোনো ম্যাপ সঠিকভাবে পড়ার জন্য 5টি উপাদান খুব জরুরি: শিরোনাম বা টাইটেল, স্কেল, নির্দেশিকা বা লেজেন্ড, দিক নির্দেশ বা ডিরেকশন, আর গ্রিড। শিরোনাম দেখলেই বোঝা যায় ম্যাপটা কী বিষয়ের ওপর। দিক নির্দেশ সাধারণত ওপরের দিকে উত্তর দিককে নির্দেশ করে, আর গ্রিড হল অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সেই কাল্পনিক জাল যা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান বের করা যায়। কিন্তু এই স্কেল আর লেজেন্ডের বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলেন। এ দুটো আসলে কিভাবে কাজ করে? স্কেল আর লেজেন্ড ছাড়া মানচিত্র হল শুধুই একটা রঙিন ছবির মতো। স্কেল হল ম্যাপের দূরত্ব এবং বাস্তব দূরত্বের একটা অনুপাত। মানে ধরুন, ম্যাপের উপর দুটি শহরের দূরত্ব মাপা হলো 1 সেন্টিমিটার। কিন্তু বাস্তবে তো শহর দুটো এত কাছাকাছি থাকতে পারে না। স্কেলে হয়তো বলা আছে যে ম্যাপের 1 সেন্টিমিটার মানে বাস্তবে 10 কিলোমিটার। আচ্ছা, মানে কাগজের ওই 1 সেন্টিমিটার দেখেই বাস্তব দূরত্বটা হিসাব করে নেওয়া যায়। একদম। কলকাতাকে বা ঢাকাকে যদি এক টুকরো কাগজে আঁটতে হয়, তাহলে এই স্কেলের সাহায্যেই ছোট করতে হবে। আর লেজেন্ড হল ম্যাপের ডিকশনারি বা অভিধানিক অর্থ। মানে একটা ম্যাপে কোথাও সবুজ রং দেওয়া থাকলে বা ছোট তারার চিহ্ন থাকলে হ্যাঁ, লেজেন্ড পরিষ্কারভাবে বলে দেবে যে সবুজ রংটি বনাঞ্চল বোঝাচ্ছে আর তারার চিহ্নটি কোনো রাজ্যের রাজধানী বোঝাচ্ছে। খুব সুন্দর। এবার স্লাইডের পরবর্তী অংশে যাওয়া যাক। মানচিত্র পড়তে গিয়ে আমরা কিছু কাল্পনিক রেখার সম্মুখীন হই। ভূগোলের পরিভাষায় এগুলোকে আইসোক্লাইন বলা হয়। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অংশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেলওয়ের আরআরবি বা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোতে এই রেখাগুলো থেকে বারবার প্রশ্ন আসে। স্লাইডে এরকম 4টে প্রধান রেখার কথা আছে:
প্রথমে রয়েছে কন্টিওর লাইন বা সমোচ্চ রেখা। এটি এমন একটি রেখা যা মানচিত্রের উপর সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করে। এই প্রশ্নটি আরআরবি জেইই পরীক্ষাতেও এসেছিল। এরপর রয়েছে আইসোবাথ বা সমগভীরতা রেখা। জলের নিচে বা সমুদ্রের তলদেশে সমান গভীরতাযুক্ত স্থানগুলোকে মেলাতে এটি ব্যবহৃত হয়। এটি আবার আরআরবি এনটিপিসি পরীক্ষার একটা বিখ্যাত প্রশ্ন। এই রেখাগুলো আসলে মানচিত্রকে একটা ত্রিমাত্রিক রূপ দেওয়ার চেষ্টা করে। আরও দুটো গুরুত্বপূর্ণ রেখা স্লাইডে আছে। একটা হলো আইসোবার বা সমচাপ রেখা। আবহাওয়ার মানচিত্রে এর ব্যবহার খুব দেখা যায়। একদম, যে স্থানগুলোতে বায়ুমণ্ডলীয় চাপ সমান সেই স্থানগুলোকে যুক্ত করে এই রেখা টানা হয়। এটি এসএসসি সিজিএল পরীক্ষায় আসা প্রশ্ন। আর অন্যটি হল আইসোহ্যালাইন বা সমলবণাক্ততা রেখা। এটিও রেলওয়ের এনটিপিসি পরীক্ষায় এসেছিল। এখানে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট ট্রিক শেয়ার করা যেতে পারে। কি ট্রিক? একটু লক্ষ্য করলেই দেখা যাবে কন্ট্যুর লাইন ছাড়া বাকি শব্দগুলোর শুরুতেই আইসো শব্দটি রয়েছে। আইসোবাথ, আইসোবার, আইসোহেলাইন। হ্যাঁ, ঠিক তো। গ্রিক ভাষায় এই আইসো শব্দটির অর্থ হল সমান বা ইকুয়াল। তাই কোনো নতুন শব্দের শুরুতে আইসো দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে এটি কোনো সমান বৈশিষ্ট্যের স্থানকে যুক্ত করার কাল্পনিক রেখা। বাহ, দারুণ একটা ট্রিক। সমান উচ্চতা, সমান গভীরতা, সমান চাপ আর সমান লবণাক্ততা সব মনে রাখার জন্য ওই আইসো উপসর্গটাই যথেষ্ট। ঠিক তাই। এতক্ষণ তো আমরা মানচিত্রের ভেতরের নানা উপাদান নিয়ে কথা বললাম। এবার স্লাইডের এমন একটা পয়েন্টে আসা যাক যা কার্টোগ্রাফির সবচেয়ে বড় ধাঁধা, ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। ম্যাপ প্রজেকশন বলতে মূলত বোঝায় গোলকাকার পৃথিবীকে সমতল কাগজে উপস্থাপন করার বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু পৃথিবীর আকার তো গোল, আর আমাদের কাগজ বা স্ক্রিন তো সমতল। এই রূপান্তরটা নিখুঁতভাবে কিভাবে সম্ভব? আসলে এটাই কার্টোগ্রাফির সবচেয়ে জটিল আর মজার দিক। স্লাইডের উদাহরণের মতো একটা কমলা লেবুকে যদি পৃথিবী ধরি আর তার খোসাটাকে এক টুকরো সমতল কাগজের উপর সমানভাবে বিছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে তো খোসাটা সমানভাবে বসবে না, হয় ছিঁড়ে যাবে নয়তো কুঁচকে যাবে। একদম ঠিক একই ঘটনা ঘটে যখন ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক সমতল মানচিত্রে আঁকার চেষ্টা হয়। কোনোভাবেই শতভাগ নিখুঁতভাবে তুলে ধরা সম্ভব নয়। কোথাও না কোথাও একটু বিকৃতি ঘটবেই। হয় আকার ঠিক থাকবে কিন্তু দিক ভুল হবে, নয়তো দিক ঠিক থাকবে কিন্তু আকার বিকৃত হয়ে যাবে। আর এই বিকৃতি সামাল দেওয়ার জন্যই বিভিন্ন ধরনের প্রজেকশন তৈরি হয়েছে। স্লাইডে 3টি প্রধান প্রজেকশনের কথা আছে। প্রথমেই মার্কেটার প্রজেকশন। এই প্রজেকশন নিয়ে একটা খুব অবাক করা তথ্য দেখছি। সমুদ্রের নেভিগেশনের জন্য এটা সেরা হলেও মেরু অঞ্চলের আকার নাকি এটা মারাত্মকভাবে বিকৃত করে ফেলে। হ্যাঁ, সাধারণ বিশ্ব মানচিত্রে গ্রিনল্যান্ডকে যে এত বিশাল বড় দেখায় সেটা ওই মার্কেটার প্রজেকশনের কারণে। বাস্তবে গ্রিনল্যান্ড কিন্তু আফ্রিকার চেয়ে অনেক ছোট। তাই নাকি? গ্রিনল্যান্ডের ওই বিশাল আকার দেখে তো অনেকেই ছোটবেলায় বিভ্রান্ত হয়। মার্কেটার প্রজেকশনে অক্ষাংশগুলো যতই মেরুর দিকে যায় ততই তাদের মধ্যকার দূরত্ব বাড়িয়ে দেখানো হয়, ফলে ওই এলাকার আকার অস্বাভাবিক বড় হয়ে যায়। আচ্ছা, এর পরের প্রজেকশনটি হলো কনিক প্রজেকশন। এটি মূলত মধ্য অক্ষাংশ এবং আবহাওয়ার নিখুঁত মানচিত্র তৈরিতে ব্যবহার করা হয়। আর সবশেষে রয়েছে রবিনসন প্রজেকশন। রবিনসন প্রজেকশন আকার ও আকৃতির মধ্যে একটা দারুণ ভারসাম্য বজায় রাখে। পৃথিবীর আকারকে সম্পূর্ণ নিখুঁত না করলেও দেখতে চোখের জন্য বেশ আরামদায়ক আর বাস্তবসম্মত মনে হয়। তাই বেশিরভাগ সাধারণ বিশ্ব মানচিত্রেই এই রবিনসন প্রজেকশন ব্যবহার করা হয়। ঠিক। কমলা লেবুর খোসা থেকে শুরু করে ত্রিমাত্রিক গোলককে সমতলে আনার এই বিজ্ঞানটা সত্যি রোমাঞ্চকর। তবে আধুনিক যুগে এসে এই কার্টোগ্রাফি বা মানচিত্র তৈরির পদ্ধতি তো পুরোপুরি খোলন দলচে বদলে গেছে। তা তো বটেই। এখন আর কাউকে পায়ে হেঁটে পাহাড় জঙ্গল মাপতে হয় না। আধুনিক কার্টোগ্রাফি সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর। স্লাইডে 3 ধরনের অত্যাধুনিক প্রযুক্তির কথা বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রথমেই আছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা রিমোট সেন্সিং। মহাশূন্য থেকে পৃথিবীর তথ্য সংগ্রহ করার জন্য এটি ব্যবহৃত হয়। স্লাইডে সরল এবং স্ক্যাটস্যাট-1 স্যাটেলাইটের উদাহরণ দেওয়া আছে। এই স্যাটেলাইটগুলো আসলে কিভাবে কাজ করে? এগুলো মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ায় এবং ওপর থেকে বিশাল ক্যানভাসের মতো পৃথিবীকে পর্যবেক্ষণ করে। রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি তোলে আর ডেটা পাঠায়। ফলে ঘরে বসেই নিখুঁত তথ্য পাওয়া যায়।
এরপর আধুনিক প্রযুক্তির দ্বিতীয় স্তম্ভ হল জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এখন সেখানে জিআইএস সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ম্যাপ তৈরি হয়। হ্যাঁ, হাজার হাজার ডেটা লেয়ার বা স্তর একসাথে যুক্ত করা যায়। একটা লেয়ারে রাস্তা, আরেকটায় নদী, আরেকটায় বাড়িঘর, সব মিলে একটা পূর্ণাঙ্গ ডিজিটাল ছবি। আর তৃতীয় প্রযুক্তিটি হলো আমাদের সবার পরিচিত জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা যে স্মার্টফোনে গুগল ম্যাপস ব্যবহার করে এক অচেনা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, সেটা এই স্যাটেলাইট নির্ভর ন্যাভিগেশনের জন্যই সম্ভব হয়। স্লাইডে দারুণ একটা তথ্য দেওয়া আছে। এই জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে আনুমানিক 20,000 কিলোমিটার উচ্চতায় ঘোরে। 20,000 কিলোমিটার, মানে ভাবলে হাসি পায়। আমরা রাস্তায় জিপিএস সিগন্যাল একটু দেরি করলে বিরক্ত হই, অথচ সিগন্যালটা আসছে মহাশূন্যের 20,000 কিলোমিটার উপর থেকে। এটা মানবজাতির বিশাল একটা বৈজ্ঞানিক জয়। কোথায় সেই এরাতোস্থেনিস, যিনি সাধারণ যন্ত্রপাতি দিয়ে পৃথিবী মাপতেন? আর কোথায় আজকের এই জিপিএস প্রযুক্তি? বিজ্ঞানের এই অগ্রগতি সত্যিই চমকপ্রদ। এই আলোচনার পর তো মানচিত্র নিয়ে ধারণাই পাল্টে গেল। একদম। চলুন, এতক্ষণে আমরা যা যা শিখলাম সেটা স্লাইড অনুযায়ী একটু ঝালিয়ে নেওয়ার জন্য একটা র্যাপিড ফায়ার রিভিশন করে নিই। হ্যাঁ, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের খুব কাজে আসবে। ম্যাপ বা মানচিত্র তৈরি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এরাথোস্থেনিস। সমান উচ্চতা বিশিষ্ট স্থান যুক্তকারী রেখাকে বলা হয়? কন্টিউর লাইন। জলের নিচে সমান গভীরতা যুক্ত স্থানকে বলে? আইসোবাথ। ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? মেজর জেমস রেনেল। ঔপনিবেশিক ভারতের ভৌগোলিক কেন্দ্র জিরো মাইলস্টোন কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে। আর আধুনিক জিপিএস স্যাটেলাইট পৃথিবী থেকে আনুমানিক কত উচ্চতায় ঘোরে? 20,000 কিলোমিটার। এই রিভিশনের মধ্যেই স্লাইডে থাকা একটা নতুন তথ্য যোগ করে দিই। শিলালিপি বা ইনস্ক্রিপশনস নিয়ে গবেষণাকে কি বলা হয়? উত্তর হল এপিগ্রাফি। এটি আরআরডি এনটিপিসি পরীক্ষাতে এসেছিল। সরাসরি মানচিত্র তৈরির সাথে যুক্ত না হলেও শিলালিপিগুলো প্রাচীন ডেটা সংগ্রহের খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। একেবারে পয়েন্ট ধরে ধরে কার্টোগ্রাফির আদ্যপান্ত বিশ্লেষণ করলাম আমরা। হ্যাঁ, খুব তথ্যবহুল একটা সেশন হলো। সেশন শেষ করার আগে স্লাইডের মোটিভেশনাল অংশটা একটু ছুঁয়ে যাই। এই যে কার্টোগ্রাফির ইতিহাস, জিপিএস, প্রজেকশন বা আইসোক্লাইনগুলোর কথা জানলাম, এগুলো শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়। না, একেবারেই না। এগুলো আমাদের চারপাশের পৃথিবীকে, ভূগোলের বিশালত্বকে গভীরভাবে বোঝার জন্য। এরপর থেকে গুগল ম্যাপ বা কোনো সাধারণ মানচিত্র দেখলে শুধু রাস্তা নয়, ওই কমলালেবুর খোসা সমতল করার বিজ্ঞান আর মহাশূন্যের স্যাটেলাইটের কথা মনে পড়বে। জ্ঞান অর্জনের এই রোমাঞ্চকর যাত্রা যেন এখানেই থেমে না যায়। ঠিক। আশা করি আজকের আলোচনা চারপাশকে নতুন চোখে দেখার আগ্রহ তৈরি করবে। খুব সুন্দর বার্তা। তবে আজকের এই ডিপ ড্রাইভ শেষ করার আগে স্লাইডের একটা তথ্যের উপর ভিত্তি করে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা সত্যি একটু গভীর ভাবার মতো। আচ্ছা, কি প্রশ্ন? আলোচনায় আমরা দেখলাম যে নাগপুরের জিরো মাইলস্টোন হল ঔপনিবেশিক বা কলোনিয়াল ভারতের ভৌগোলিক কেন্দ্র। ব্রিটিশরা অবিভক্ত ভারতের নিরিখে ওটাকে কেন্দ্র ধরেছিল। হ্যাঁ। প্রশ্নটা হল, দেশভাগ এবং স্বাধীন ভারতের মানচিত্র ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার পর আজকের দিনে দাঁড়িয়ে এই জিরো মাইলস্টোনের ধারণা বা তার ভৌগোলিক প্রাসঙ্গিকতা কিভাবে পরিবর্তিত হতে পারে? বেশ গভীর প্রশ্ন। পুরনো একটা মাপকাঠি বর্তমানের একটা পরিবর্তিত রাজনৈতিক সীমানায় কিভাবে তার অর্থ বদলায়। যারা শুনছেন তাদের এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার আর অনুসন্ধান করার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা আলোচনা শেষ করছি। অসাধারণ একটা প্রশ্ন। রাজনৈতিক মানচিত্র বদলালে কিভাবে পুরনো ভৌগোলিক কেন্দ্র প্রাসঙ্গিকতা হারায় বা নতুন রূপ পায়, সেটা দারুণ চিন্তার বিষয়। এই কৌতূহল নিয়েই আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, নতুন কিছু শিখতে থাকবেন। আর জানার এই অবিরাম যাত্রা অব্যাহত থাকুক। ধন্যবাদ সবাইকে।